স্কুইড গেম সিজন 3 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। যেহেতু তোমরা স্কুইড গেম 3 দেখতে এসেছো, তার মানে আমি ধরেই নিলাম যে তোমরা স্কুইড গেম সিজন 1 এবং সিজন 2 দেখে ফেলেছো অলরেডি। তার মানে স্কুইড গেম এবং তার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের সবকিছুই জানা। তো আমি সেভাবে এক্সপ্লেইনটা করছি, কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিজন 2 এর শেষে আমরা দেখেছিলাম গিহন কিছু প্লেয়ারকে নিয়ে ফ্রন্টম্যানদের বিরুদ্ধে লড়াই করেছিল। সোলজার এবং প্লেয়ারদের মধ্যে অনেক গোলাগুলি হয়, যাতে অনেক সোলজার মারা গিয়েছিল, সাথে অনেকগুলো প্লেয়ারেরও মৃত্যু হয়। ফাইটের শেষের দিকে প্লেয়ার 388 ম্যাগাজিন নিতে এসেছিল প্লেয়ার রুমে, কিন্তু প্লেয়ার রুমের মধ্যে সে এতটাই ভয় পেয়ে যায় যে আর তার যাওয়া হয় না ফিরে। অনেকগুলো ম্যাগাজিন তো সে কালেক্ট করে নেয়, কিন্তু সেটা নিয়ে আর যেতে পারে না, ভয় পেয়ে এক কোণে গিয়ে বসে থাকে। আর যার কারণে গিহন সহ বাকি সবাই ধরা পড়ে যায় ওদের হাতে। গিহুনের চোখের সামনেই তার বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। তারপর গিহুন ছাড়া বাকি সবাইকে সোলজাররা মেরে ফেলে। তখন একজন সোলজার এসে প্লেয়ার 246কে গুলি করতে বলে। সে বলে যে আমার একটা ছোট্ট মেয়ে আছে। তখন সেই সোলজারটা প্লেয়ার 246কে মাথায় গুলি না করে এক পাশে গুলি করে। এরপর তার কাছে গিয়ে বলে বেঁচে থাকতে চাইলে সে যেন চোখ বন্ধ করে রাখে। এরপর সেই সোলজার প্লেয়ারকে স্ক্যান করে তাকে মৃত ঘোষণা করে। যেহেতু প্লেয়ার 246 মারা যায়নি, তাই তার শরীর থেকে অর্গানগুলো সংরক্ষণ করা যাবে। তো প্ল্যান অনুযায়ী কয়েকজন সোলজার মিলে ওর বডিতে একটা কফিনে করে নিয়ে আসে অপারেশন রুমে। যে সোলজারটা প্লেয়ার 246কে গুলি করেছিল ওর নাম হলো নয়েল। নয়েল এই গেমে জয়েন করার আগে প্লেয়ার 246কে দেখেছিল বাইরে হাসপাতালে তার মেয়ের সাথে। তাই নয়েল প্লেয়ার 246কে বাঁচানোর চেষ্টা করছে। নয়েল অর্গান কালেক্ট করা একজন সোলজারকে বলে, আমি তোমাদের সাথে হাত মেলাতে চাই, এই জন্য তোমরা এই কাজগুলো কিভাবে করো সেটা আমার জানা খুবই প্রয়োজন। এর জন্য আমি অপারেশন থিয়েটারে যেতে চাই। তারপর পরই দেখা যায় কয়েকজন সোলজার চলে আসে প্লেয়ার রুমের মধ্যে একটা কফিন হাতে করে। অন্য প্লেয়াররা দেখে হতবাক হয়েছে যে এটা আবার কার কফিন আর প্লেয়ার রুমের মধ্যে কেন আনলো। তারপর ভয়ে ভয়ে যায় সেটার কাছে। সেটার ঢাকনা খুললেই দেখতে পায় যে ওটার ভেতরে গিহুনকে রাখা হয়েছিল। তবে গিহুন এখনো জীবিতই আছে, সে এখনো মারা যায়নি। অন্যদিকে পুলিশ অফিসার জুনহো তার টিম নিয়ে এখন পর্যন্ত গেম খেলা সেই আইল্যান্ডের খোঁজ করে যাচ্ছে। তবে গতকাল রাতে তাদের টিমের ড্রোন অপারেটর কোনোভাবে গায়েব হয়ে গেছে। আর ড্রোন অপারেটরকে ছাড়া তারা কোনোভাবেই আইল্যান্ড সম্পর্কে জানতে পারবে না। ওরা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে ড্রোন অপারেটরের সাথে কি হয়েছে। তখনই পাশ থেকে ক্যাপ্টেন পার্ক বলে ওঠে, হয়তোবা ড্রোন অপারেটরটা বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল রাত্রেবেলাতে, আর হয়তোবা সে এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে সে বোট থেকে পড়ে যায়। এই অবস্থাতে ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর আবার আরেকজন নতুন ড্রোন অপারেটরকে আনার জন্য ওরা কিনারের দিকে যাত্রা শুরু করে। সেই বোটটা থেকে কিছুটা দূরেই ওই ড্রোন অপারেটরকে ভেসে থাকতে দেখা যায়। মূলত ক্যাপ্টেন পার্কই তাকে রাতের বেলা আক্রমণ করে পানিতে ফেলে দিয়েছিল, যে কাহিনীটা আগের সিজনে দেখানো হয়েছিল। এদিকে গিহুনের জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে তার সাথে যতজন বিদ্রোহ করেছিল সবাই মারা পড়েছে, শুধু হিউনজু, ডাইজো এবং সে নিজে বেঁচে আছে। এই কথাটা শুনে অনেক ভেঙে পড়ে গিহুন, আর মনে মনে ভাবতে থাকে এটা তার জন্যই হয়েছে। সে যদি এই বিদ্রোহটা না করতো তাহলে এখনো ওই প্লেয়ারগুলো জিন্দাই থাকতো। তারপর পরই প্লেয়ার রুমের মধ্যে চলে আসে পিঙ্ক সোলজার, আর বলতে থাকে গত রাত্রে যে বিদ্রোহটা হয়েছিল সেখানে মারা গেছে 35 জন প্লেয়ার। এখন এই খেলার মাত্র 60 জন প্লেয়ার বাকি আছে, আর সেই অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ার এখন 550 মিলিয়ন করে পাবে। এটা শুনে সবাই মনে মনে খুশিই হয়। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ওরা যদি মারা না যেত তাহলে ওদের প্রাইজ মানিটা এতটা বেড়ে যেত না। এর পরবর্তী গেমটা খেলা হবে কিনা সেটার জন্য ভোটিং শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জুনহোর সাথে থাকা ক্যাপ্টেন পার্ক কল করে ফ্রন্টম্যানকে, স্যার আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে, ওরা নতুন আরেকজন ড্রোন অপারেটরকে হায়ার করতে চাচ্ছে, যাতে ওরা আইল্যান্ডটা খুঁজে বের করতে পারে। ওদের মূল উদ্দেশ্য আপনার কাছ পর্যন্ত পৌঁছানো। তখন ফ্রন্টম্যান বলে যে করেই হোক ও যেন এই আইল্যান্ড কোনোভাবেই খুঁজে না বের করতে পারে। যতক্ষণ গেম শেষ না হচ্ছে ততক্ষণ যেন কোনোভাবেই এর আশেপাশেও না আসতে পারে। আর এটার দায়িত্ব তোমার, পার্ক। আর যদি ওখানে এমন কিছু ঘটে যে তুমি দেখছো আর তুমি কন্ট্রোল করতে পারছো না, তখন সেখানে থাকা সবাইকে তুমি মেরে দিবে। সেই বোটে থাকা পুলিশ অফিসার জুনহো কিন্তু এই ফ্রন্টম্যান ইনহোর ছোট ভাই। যদিও সে তার ছোট ভাই, কিন্তু কোনো উপায় তো নেই ওর কাছে। এই গেমটা ডিসকভার হলে অনেক ঝামেলা হয়ে যাবে, এর জন্য আউট অফ কন্ট্রোল হলে সবাইকে মেরে ফেলতে বলে দেয় সে। এদিকে প্লেয়ার রুমের মধ্যে চলছিল ভোটিং, যেখানে এটা ডিসাইড হবে যে নেক্সট গেমটা খেলা হবে কি হবে না। কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় ভোটিং, আর জিতে যায় টিম ও। তার মানে নেক্সট গেমটা খেলা হবে আগামীকাল সকালবেলা শুরু হবে নেক্সট গেম। অন্যদিকে দেখা যায় প্ল্যান অনুযায়ী নয়েল চলে আসে অপারেশন থিয়েটারে সেই সোলজারদের সাথে। কিছুক্ষণ ওদের সাথে কথাবার্তা বলার পর নয়েল ওদের টাস্কটা গেইন করে ফেলে। তারপর যখনই ডক্টর ওর অর্গানটা বের করার জন্য ওর পেটে ছুরির বসাতে যাবে, ঠিক তখনই নয়েল সেখানে থাকা বাকি সোলজারদের উপর আক্রমণ করে দেয়। চোখের পলকেই সেখানে থাকা সকল সোলজারকে মেরে ফেলে নয়েল, তবে ছেড়ে দেয় ডাক্তারকে। আর তাকে বলতে থাকে যে প্লেয়ার 246কে বাঁচিয়ে দাও তুমি, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমাকে বাঁচিয়ে দেব, আর না হলে তোমাকেও মরতে হবে বাকি সোলজারদের মতোই।
প্লেয়ার রুমের মধ্যে খাবার দেওয়ার পরে প্লেয়ার 149 আর তার ছেলে প্লেয়ার 7 চলে আসে গিহুনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন প্লেয়ার 7 বলে সবকিছুই হয়েছে ডাইহুর জন্য, কারণ ডাইহু ম্যাগাজিন নিতে আসার পরে ভয় পেয়ে লবিতে এক কোণে বসেছিল। সে যদি সঠিক সময়ে ম্যাগাজিনগুলো নিয়ে যেত তাহলে হয়তো আমরা জিতে যেতাম। এই ব্যাপারটা শুনে গিহুন ভাবতে থাকে যে কথা তো সত্য, ওদেরকে হার মানতে হয়েছে কারণ তাদের কাছে কোনো রকমের কোনো ম্যাগাজিন ছিল না। ঠিক এজন্যই সে ডাইহুর উপর অনেক রেগে যায়। সে ভাবতে থাকে ডাইহুর জন্যই সবাই মারা গেছে, আর ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। অন্যদিকে ওসব বোটে চলে আসে জুনহোর সাথে দেখা করার জন্য। সে এসেই কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তারপর বলে ওঠে যে তার সন্দেহ হচ্ছে ক্যাপ্টেন পার্কের ওপর, কারণ যে রাতে ড্রোন অপারেটর গায়েব হয়ে গিয়েছিল সেই রাতে আমি কিছু একটা পানিতে পড়ার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আর আমি যখন সেটা দেখার জন্য বাইরে যাই তখন ক্যাপ্টেন পার্ককে সেখানে দেখি, আর তখন ক্যাপ্টেন পার্কের হাতে একটা স্ক্রু ড্রাইভার ছিল। তো আমার এটাই মনে হচ্ছে ক্যাপ্টেন পার্কই ড্রোন অপারেটরকে মেরে পানিতে ফেলে দিয়েছে। তবে জুনহো উসোকের কথা একদমই বিশ্বাস করে না, কারণ ক্যাপ্টেন পার্ক একদিন তার জীবন বাঁচিয়েছিল, আর সে কেনই বা ড্রোন অপারেটরকে মারবে, তার এখানে কি স্বার্থ রয়েছে। সাথে উসোককে এটাও জানায় যে আজ থেকে এই বোটে আর কোনো রকমের কোনো ড্রিঙ্কস করা যাবে না। এদিকে পরদিন সকালে আবারও গেম শুরু হয়ে যায়। সবাই লাইন ধরে গেম এরিনায় চলে আসে। সেখানে বড় একটা কাঁচের বলের মধ্যে সবার জন্য লাল এবং নীল একটা করে বল রয়েছে। সেখান থেকে সবাইকে একটা করে বল নিতে বলা হয়। সেখানে গিয়ে মেশিনটা স্পিন করলে একটা করে বল বেরিয়ে আসবে। তো প্রত্যেকটা প্লেয়ারই তেমনই করে। কোনো প্লেয়ার পায় লাল বল এবং কোনো প্লেয়ার পায় নীল বল। সেই কাঁচের বাক্সটার মধ্যে সমান সমান বলই রাখা হয়েছিল। আর এভাবেই প্লেয়াররা দুইটা দলে ভাগ হয়ে যায়। সবার নেওয়া হয়ে গেলে গিহুনের জন্য একটা লাল বল পড়ে থাকে। তারপর গিহুন সেই লাল বলটাই নিয়ে নেয়। এক পাশে লাল বলের প্লেয়ার এবং অন্য পাশে নীল বলের প্লেয়ার, তাদের জার্সিটা ওই রকমই। তারপর পরে নীল প্লেয়ারদেরকে একটা করে বক্স দেওয়া হয় যেটার মধ্যে একটা করে চাবি রয়েছে, এবং লাল প্লেয়ারদেরকেও একটা করে বক্স দেওয়া হয় যেটার মধ্যে ছিল একটা করে চাকু। এরপর ম্যানেজার এই খেলার রুলসটা বলে দেয়। এই খেলার নামটা হচ্ছে হাইড অ্যান্ড সিক। নীল প্লেয়ারদের কাজ হবে তারা একটা গোলকধাঁধার মতো জায়গা আছে সেখানে গিয়ে লুকাবে। তাদের কাছে যে চাবি রয়েছে সেটা দিয়ে তারা গোলকধাঁধায় থাকা আর দরজাগুলো খুলতে পারবে, আর এভাবেই লুকিয়ে লুকিয়ে তারা নিজেদের জীবন বাঁচাবে। তবে তারা যদি এক্সিট খুঁজে বের করতে পারে তাহলে তারা বের হয়ে আসতে পারবে আর জিতে যাবে এই ম্যাচ। আর লাল প্লেয়ারদের কাজ হবে নীল প্লেয়ারদেরকে খুঁজে বের করে হত্যা করা। একজন লাল প্লেয়ার যদি একজনও নীল প্লেয়ারকে না মারতে পারে তাহলে সে ফেল বলে গণ্য হবে এবং মারা পড়বে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এটাও একটা মৃত্যুর খেলা, বাঁচতে হলে তোমাকে মারতে হবে। এটা শোনার পরপরই সেখানে থাকা সকল প্লেয়ারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ম্যানেজার বলে, তোমরা যদি কেউ টিম পরিবর্তন করতে চাও তাহলে এখনই সময়। গেমটা শুরু হয়ে গেলে কিন্তু আর কেউ টিম পরিবর্তন করতে পারবে না। তোমার অপোনেন্ট টিমের কেউ যদি সহমত হয় তোমার সাথে টিম চেঞ্জ করার জন্য তাহলে তুমি এটা করতে পারবে। অন্যদিকে জুনহোরা চলে আসে পাশের একটা শহরে। সেখান থেকে নতুন আরেকটা ড্রোন অপারেটরকে হায়ার করে নেয় আর আবারও বের হয়ে পড়ে সেই আইল্যান্ডটাকে খোঁজার জন্য। তবে উসুক তখনও বোটে ফিরে আসে না। উসুক তখন জুনহোকে কল দিয়ে বলে, আমার সন্দেহ কখনো মিথ্যে হয় না, আমার মনে হচ্ছে ক্যাপ্টেন পার্ক কোনো না কোনো একটা ঝামেলা করছে। এর জন্য এটাই ভালো হবে যে আমি কিনারা থেকে এটার তদন্ত করি। যদি কিছু পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো। আর একটা কথা মনে রেখো, আমার সন্দেহ কিন্তু ভুল হয় না। এই জন্য ক্যাপ্টেন পার্ককে তুমি সবসময় চোখে চোখে রাখবে। ওর সাথে কথা বলা শেষ করে জুনহো আবার তার টিম নিয়ে বের হয়ে পড়ে আইল্যান্ডটা খোঁজার উদ্দেশ্যে। আর উসুক লোকাল একজন সাথীকে নিয়ে ক্যাপ্টেন পার্কের সম্পর্কে খোঁজখবর করতে শুরু করে। এদিকে গেম এরিনাতে প্লেয়াররা টিম এক্সচেঞ্জ করার জন্য একে অপরকে খুঁজতে থাকে। মিউঙ্গি তার একসময়ের প্রেমিকা জুনহোকে তার সাথে টিম পরিবর্তন করতে বলে, কারণ জুনহি ছিল প্রেগনেন্ট আর সে কাউকে হত্যা করতে পারবে না, এটা খুব ভালো করেই জানে সে। এই জন্য মিউঙ্গি তাকে নীল ড্রেসটা নিয়ে লাল ড্রেসটা দিতে বলে। সাথে ওকে এটাও প্রমিস করে যে একজন প্লেয়ারকে হত্যা করে আমি তোমাকে খোঁজার উদ্দেশ্যে চলে আসব, তোমাকে এবং বাচ্চাকে সুরক্ষিত আমি রাখবই। এদিকে প্লেয়ার 7 তার মাকে বলে যে এবার আর আমাদের একসাথে খেলা হবে না মা, একসাথে গেমটা খেললে আমাদের দুজনেকে মরতে হবে। এখানে প্রত্যেকেই নিজের জীবন বাঁচানোর জন্য আরেকজনকে হত্যা করতে পরোয়া করবে না। তাই প্লেয়ার 7 তার মায়ের সাথে জার্সিটা চেঞ্জ করে লাল টিমে চলে আসে, যেন সে তার মাকে অন্য রেড প্লেয়ারের হাত থেকে বাঁচাতে পারে। আর ডাইহু পড়েছিল নীল টিমে, তার মানে তাকে লুকাতে হবে। সে লাল টিমের কোনো প্লেয়ারের সাথে এক্সচেঞ্জ করার জন্য প্লেয়ার খুঁজতে থাকে, তবে কেউই এক্সচেঞ্জ করতে রাজি হয় না। আর এই গোটা সময়টায় গিহুন ডাইহোর দিকে তাকিয়েছিল রাগী চোখে। ঠিক তখনই সেখানে চলে আসে ডাইহো এবং অনেক রাগ দেখায় গিহুনকে। সেদিন যা কিছু হয়েছিল তার জন্য সবটুকু তো আমি দায়ী নয়, আর আমরা কোনোভাবে সেদিন জিততে পারতাম না। আমি যেটা করেছি এখানে আমার কোনো ভুলই নেই। আর সোলজারদেরকে মারা প্লেয়ার ছিল তোমার, তার মানে যে প্লেয়ারগুলো মারা গেছে ওরা তোমার জন্য মারা গেছে, আমার জন্য না। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গেম। এর পরপরই নীল প্লেয়ার চলে আসে গোলকধাঁধার মধ্যে। ওদের লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়, আর টোটাল গেমের টাইম হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিট ওদেরকে লাল প্লেয়ারের হাত থেকে বেঁচে লুকিয়ে থাকতে হবে অথবা এক্সিট খুঁজে বের করতে হবে। আর লাল প্লেয়ারদেরকে এই 30 মিনিটের মধ্যে একজন নীল প্লেয়ার খুঁজে বের করে তাদেরকে হত্যা করতে হবে।
নীল প্লেয়ারদেরকে লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। নীল প্লেয়াররা দ্রুত লুকাতে শুরু করে। এদিকে লাল প্লেয়ারদের মধ্যে মিউঙ্গি নামের এক প্লেয়ার চলে আসে প্লেয়ার 333-এর কাছে। এসেই ওকে বলে যে চলো আমরা একসাথে খেলি এই গেমটা। আমরা দুজনে মিলে নীল প্লেয়ারদেরকে খুঁজবো আর হত্যা করব। এতে সহজে আমরা দুজনেই জিততে পারবো। এই কথাটা শুনে প্রথমে একটু চিন্তায় পড়ে যায় মিউঙ্গি। তারপর অনেক চিন্তা ভাবনা করার পরে সে প্লেয়ার 124-এর সাথে হাত মিলায়। ওরা দুজনে মিলে প্লেয়ারদেরকে মারবে। অন্যদিকে দেখা যায় জুনহির শারীরিক অবস্থা খুবই খারাপ। তার বাচ্চা ডেলিভারির সময়টা প্রায় হয়ে গেছে। আর এই ব্যাপারটা দেখে প্লেয়ার 149 চলে আসে ওকে সাহায্য করার জন্য। তারপরই সেখানে হিউনজো চলে আসে এবং ওদেরকে সাহায্য করতে চায়। তোমরা যদি আগের সিজনগুলো দেখে থাকো তাহলে সেখানে দেখবা যে এরা এর আগেও একসাথে খেলেছে। তারপর ওরা তিনজনে একসাথে যেতে থাকে। লুকানোর জন্য 2 মিনিট সময় শেষ। তারপরই লাল প্লেয়াররা গোরখধাঁধার মধ্যে ঢুকতে শুরু করে। তখন গিহুন বলতে থাকে সবকিছু তোর জন্য হয়েছে। গিহুনের মতে ডাইহু হচ্ছে আসল কালপ্রিট আর ওর জন্যই সবাইকে মরতে হয়েছে, সাথে তার বন্ধুকেও। যেহেতু ডাইহু ব্লু টিমে আছে এর জন্য গিহুন ডিসাইড করে নেয় যে সে তাকেই হত্যা করবে। লাল প্লেয়াররা ভেতরে ঢুকেই নীল প্লেয়ারদেরকে খুঁজতে শুরু করে দেয়। তবে গিহুন শুধু ডাইহুকেই খুঁজছিল। পুরো গোলকধাঁধার মধ্যে একটা লুকোচুরির খেলা শুরু হয়ে যায়। নীল প্লেয়াররা নিজেদের জীবন বাঁচানোর জন্য ভয়ে পালাতে থাকে আর লাল প্লেয়াররা তাদেরকে হত্যা করার জন্য ওদের পিছে পিছে দৌড়াতে থাকে। আসলে লাল প্লেয়ারদেরকেও নীল প্লেয়ার মারতে হবে, কারণ যদি তারা না মারে তাহলে তাদের নিজেকেই মরতে হবে। তার মানে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মারতেই হবে। এদিকে একটা দরজা খোলার সময় হিউনজি লক্ষ্য করে দেখতে পায় গোলকধাঁধার দরজাগুলো খোলার জন্য 3 ধরনের চাবির প্রয়োজন। কিছু দরজা গোল চাবি দিয়ে খোলা যাবে, কিছু দরজা চতুর্ভুজ এবং কিছু দরজা ত্রিভুজ দিয়ে খোলা যাবে। সৌভাগ্যবশত তাদের 3 জনের কাছে 3 ধরনের চাবি রয়েছে। আর ঠিক এই কারণে ওরা সবগুলো দরজাই অনায়াসেই খুলতে পারবে। ও যখন এসব কথা বলছিল তখন বাকি দুজন ওদের চাবিগুলো দিয়ে দেয় ওকে, কারণ চাবিগুলো যদি তার কাছে থাকে তাহলে দরজাগুলো খুলতে খুবই সুবিধা হবে। প্লেয়ার 333 এবং প্লেয়ার 124 একসাথে হয়ে খেলছিল। ওরা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজনকে পেয়ে যায়। তারপর ওকে ছুরিকাঘাত করে ধর্ষাই করে ফেলে। তখন প্লেয়ার 124 যায় ওকে মারার জন্য, কিন্তু প্লেয়ার 333 বলছে না, এভাবে মারলে তো হবে না। একে মারার পর তুমি যে আমাকে সাহায্য করবে তার কি গ্যারান্টি আছে? তো এটার জন্য আমরা দুইজনে একসাথেই চাকু ঢোকাবো শরীরের মধ্যে, আর সেটা করাতে আমাদের আধা আধা কাজ হবে। এখানে থাকে একজনকে হত্যা করার পর ওদের দুজনকে মিলিতভাবে আরো একজনকে হত্যা করতে হবে, তাহলে তারা দুজনে এই গেমটা জিতে যাবে। অন্যদিকে পালাতে গিয়ে দেখা যায় জুনহি পড়ে যায় এবং পায়ে আঘাত পায়, আর সে ছিল প্রেগনেন্ট, এর জন্য ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে একজন লাল প্লেয়ার। সে এখানে এসেই বলতে থাকে আমি শুধু ওকে হত্যা করেই চলে যাব, তো প্লিজ তোমরা একটু কোঅপারেট করো। তবে হিউনজোর কোনো কথাই শোনে না আর ওর সামনে এসে দাঁড়ায়, কারণ সে জুনহিকে কথা দিয়েছে যে তাকে সে বাঁচিয়ে নেবে। তখন হিউনজু লাল প্লেয়ারটাকে চলে যেতে বলে, তবে লাল প্লেয়ারটা সেখান থেকে কোনোভাবেই যেতে চায় না আর ওদের উপরে আক্রমণ করে বসে। তখন বাধ্য হয়ে হিউনজু ফাইট করতে শুরু করে দেয় সেই লাল প্লেয়ারটার সাথে। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যেকার এই ফাইট। তারপর এক পর্যায়ে ধরাশায়ী করে ফেলে সেই লাল প্লেয়ারটাকে এবং হত্যাও করে। তারপর সেই চাকুটা নিজের কাছেই রেখে দেয় হিউনজু, আর আবার ওদের দুজনকে সাথে নিয়ে আগাতে থাকে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 333 এবং প্লেয়ার 124 একসাথে আরো একজনকে হত্যা করে ফেলে। এতে তাদের দুজনেরই কিল পূর্ণ হয়ে গেল। তাদেরকে পাস ঘোষণা করে দেওয়া হয়। তবে প্লেয়ার 124 বলতে থাকে আমরা এখানে কেন থামবো? এখানে এমন তো কোনো রুলস নেই যে একজন শুধু একজনকেই মারতে পারবে। আমাদের যতজনকে ইচ্ছা আমরা ততজনকে মারতে পারবো। এই জন্য ওরা দুজন মিলে ডিসাইড করে যে সামনে যেই নীল প্লেয়ারই আসবে তাদেরকেই হত্যা করবে ওরা। আর আমরা যখন নীল প্লেয়ারদেরকে মারবো তখন লাল প্লেয়ারদের সংখ্যার তুলনায় নীল প্লেয়ারদের সংখ্যা অনেক কমে যাবে। এতে লাল প্লেয়াররাও প্লেয়ার মারার জন্য কাউকে খুঁজেই পাবে না। তার মানে ওরাও এলিমিনেট হয়ে যাবে গেম শেষ হলে। প্লেয়ার যত কমবে ততই আমাদের লাভ। তবে প্লেয়ার 333 তার প্রেমিকা জুনহিকে খুঁজতে শুরু করে। সে জুনহিকে কথা দিয়েছিল যে তাকে খুঁজে বের করে তাকে রক্ষা করবে। অন্যদিকে দেখা যায় জুনহির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে গেছে। এই জন্য জুনহিকে নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে ওরা। তখন প্লেয়ার 149 জুনহি ডেলিভারিটা করানোর চেষ্টা করতে থাকে, আর হিউনজু দেখতে থাকে কোনো লাল প্লেয়ারের দিকে আসছে কিনা। অন্যদিকে প্লেয়ার নাম্বার 44 তার সঙ্গে 4 জন আরো প্লেয়ারকে নিয়ে এক্সিটের রাস্তা খুঁজছে। সে অন্যদেরকে বলে যে আমার মাঝে আধ্যাত্মিক শক্তি আছে, আমাকে সৃষ্টিকর্তার পথ দেখে এক্সিটের কাছাকাছি নিয়ে যাবে। আর ওই 4 জন প্লেয়ারও বোকার মতো ওকে বিশ্বাস করে ওর পিছে পিছিয়ে যেতে থাকে। তারপর প্লেয়ার 44 একটা দরজার সামনে এসে বলে যে এই দরজার পিছনে রয়েছে এক্সিট। সেই দরজাটা খুলে ভেতরে যায় প্লেয়ার 44। তারপর আস্তে করে বের হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সেখান থেকে দৌড় লাগায়। ওখানে থাকা বাকি 4 জন প্লেয়ার কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে হলোটা কি, কেন সে দৌড় লাগালো। ঠিক তখনই দরজার ওপার থেকে চলে আসে প্লেয়ার 333 এবং 124। সাথে সাথে ওই 4 জনের মধ্যে থাকা দুজনকে মেরে ফেলে। সেখান থেকে দৌড়ে চলে আসে প্লেয়ার 44, আর দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে গিহুনের সামনে পড়ে যায়। তখন গিহুন তার দিকে এগিয়ে আসে।
এটা দেখে অনেক ভয় পেয়ে যায় প্লেয়ার 44 এবং বলে, আমি যখন পালাচ্ছিলাম তখন আমি ডাইহুকে দেখেছিলাম। ডাইহু ওর পায়ে আঘাত পেয়েছে, আর ডাইহু যেদিকে গেছে সেদিকে রক্তের চিহ্ন রয়েছে। এটা শুনে গিহুন প্লেয়ার 44কে ছেড়ে দেয় এবং যেতে থাকে ওই দিকেই। এতক্ষণে জুনহি একটা সন্তানও জন্ম দিয়েছে। জুনহির একটা মেয়ে বাচ্চা হয়। সেই বাচ্চাটা অনেক কান্না করছিল, আর এই কান্নার শব্দেই একটা লাল প্লেয়ার চলে আসে রুমের মধ্যে আর অ্যাটাক করে দেয়। সাথে সাথে হিউনজোকে প্রতিহত করে এবং ওর সাথে ফাইট করতে শুরু করে। ওদের ফাইট চলাকালীন সময় হিউনজোর পায়ের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় সেই লাল প্লেয়ারটা। তবে অনেকক্ষণ লড়াই করার পরে হিউনজো লাল প্লেয়ারটাকে মারতে সক্ষম হয়। ওরা দুজনে লড়াই করতে করতে হিউনজো একটা রুমের মধ্যে চলে এসেছিল, আর এই রুমে ছিল আসলে এক্সিটটা দেখে তো অনেক খুশি হয়ে যায় হিউনজো, আর চলে আসে ওদের কাছে আর বলতে থাকে, আমি এক্সিটটা পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে যাব, তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক তখনই ঘটে যায় একটা ভয়ানক ঘটনা। পেছন থেকে কেউ একজন এসে হিউনজোর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এটার অন্য কেউ না, প্লেয়ার 333। আর তার প্রেমিকা এবং তার সন্তানকে এতক্ষণ ধরে রক্ষা করছিল হিউনজো, আর তাকেই প্লেয়ার 333 মেরে ফেললো। প্লেয়ার 333 যখন জুনহি এবং তার সন্তানকে দেখে তখন দরজাটা আটকে দিয়ে বাইরে যায়, আর প্লেয়ার 124কে বলে এই রুমের মধ্যে আর কেউ নেই। আর হিউনজো সাথে সাথেই মারা যায়। ওকে ধরে নিয়ে এরা দুজনে অনেক কান্না করছিল। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র হিউনজোর জন্য ওরা বেঁচে ছিল, আর সে এক্সিটটা খুঁজেও নিয়েছিল, এখন ওরা জিতে যেত। কিন্তু সবকিছু ভেস্তে দিল প্লেয়ার 333, মানে জুনহির বয়ফ্রেন্ড। অন্যদিকে গিহুন রক্তের দাগ ফলো করতে করতে চলে আসে ডাইহুর পর্যন্ত। এসে দেখতে পায় ডাইহু একটা দরজার পিছনে লুকিয়ে আসে। তখন ডাইহু ওর কাছে অনেক করে ক্ষমা চাইতে থাকে। আমি সেদিন এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার পা আর একটুও লড়েনি। এখানে আমার কোনো দোষই নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর আমি কোনোদিন মেরিনে ছিলাম না, মেরিনে আমি চান্সই পাইনি কোনোদিন। শখের বসে আমি মেরিনের এই ট্যাটুটা করেছিলাম, আর আমি আপনাকে মিথ্যে বলেছিলাম যাতে আপনার স্বাদটা পাই। আমি আপনার সাথে থাকতে চেয়েছিলাম আর নিজেকে স্ট্রংও প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি যখন ম্যাগাজিন আনতে যাই তখন অনেক ভয় পেয়ে যাই। আমি সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এই জন্য অবশ্যই আমি নিজেও কষ্ট পাচ্ছি। তবে কে শোনে কার কথা? সাথে সাথেই গিহুনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর বলে সবকিছু তোর জন্যই হয়েছে। আর অনেক ভয় পেয়ে ডাইহু বারবার গিহুনকে সরি বলতে থাকে। তবে গিহুন ডাইহুকে হত্যা করেই দম নিবে। ঠিক তখনই ডাইহুর পকেটে থাকা লুকানো একটা ছুরি বের করে আঘাত করে গিহুনকে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 125 সামনে চলে আসে প্লেয়ার 44-এর। বাঁচার জন্য প্লেয়ার 44 প্লেয়ার 125 মানে মিনসুকে আধ্যাত্মিক কথাবার্তা বলতে শুরু করে। মিনসু আসলে ছিল অনেক শাই এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন মানুষ। তবে সে প্লেয়ার 124-এর থেকে থানোসের নেশার ঔষধের চিটটা পেয়ে গিয়েছিল, আর অনেক ভয় পেয়ে সে সেখান থেকে একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিল, আর এই জন্য সে অনেক নেশা বিভোর ছিল। আর সে প্লেয়ার 44-এর জায়গায় তাকে সবসময় বুলি করা প্লেয়ার 124-কে দেখতে পায়। এটাতে অনেক রেগে যায় মিনসু আর মেরে ফেলে প্লেয়ার 44-কে। এদিকে প্লেয়ার 149 এবং জুনহি দুজনে এক্সিটের দরজাটা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে একজন লাল প্লেয়ার চলে আসে। তবে এই লাল প্লেয়ারটা হলো 149-এর ছেলে। তখন প্লেয়ার 7 বলতে থাকে, আমি এখনো কাউকেই মারতে পারিনি মা, আমি মারা যেতে চলেছি। এই জন্য আমি যদি বেঁচে থাকতে চাই তাহলে এখান থেকে জুনহিকে আমার মারতে হবে। তবে তার মা কোনোভাবেই জুনহিকে মারতে দেবে না। ওকে মারার কোনো প্রয়োজন নেই বাবা, তুই আমাকে মেরে দে। আমার জীবন তো প্রায় শেষের দিকে, কিন্তু ওর জীবন তো মাত্র শুরু, কেবল ও বাচ্চা প্রসব করলো। এখন মারা গেলেও আমার কোনো দুঃখই থাকবে না, তো আমাকে হত্যা করে তুই এই গেমে পাস হয়ে যা। তবে প্লেয়ার 7 কিছুতেই তার নিজের মাকে মারতে পারবে না। ঠিক এই কারণে সে জুনহিকে হত্যা করার জন্য আক্রমণ করে। যখনই সে জুনহিকে ছুরি দিয়ে আঘাত করতে যায় ঠিক তখনই মা পেছন থেকে একটা চাবি ঢুকিয়ে দেয় ওর পিঠের মধ্যে। প্লেয়ার 149 এবং প্লেয়ার 7 তাদের দুজনের কাছে আর কোনো পথই খোলা ছিল না। প্লেয়ার 7 তার মাকে হত্যা করতে চায়নি, আর প্লেয়ার 149 চায়নি তার সন্তান একজন সদ্য জন্ম হওয়া বাচ্চার মাকে হত্যা করুক। অন্যদিকে গিহুন আর ডাইহোর মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট চলছিল। অবশেষে গিহুন ডাইহোর গলা চেপে ধরে। সেই বিদ্রোহে যতজন মারা গিয়েছিল সবাই তোর জন্যই মারা গিয়েছে, সব দোষ তোর। আর এভাবেই গিহুন এক পর্যায়ে ডাইহোকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে খেলায় থাকা নির্দিষ্ট 30 মিনিট সময় শেষ হয়ে যায়। যেহেতু প্লেয়ার 7 কোনো নীল প্লেয়ারকে হত্যা করতে পারেনি, এজন্য সে এলিমিনেট হয়ে যায়। সোলজাররা এসে প্লেয়ার 7কে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে গিহুন মনে মনে ভাবতে থাকে, যা হয়েছে সেটা তো আমার জন্যই হয়েছে। যদিও আমি ডাইহুকে মারলাম, কিন্তু এটার জন্য পুরোপুরি তো আমিই দায়ী। হয়তোবা নিজের ওপর থেকে একটু দোষ কমানোর জন্য আমি ডাইহুকে এতটা ঘৃণা করতাম। তবে আমার মন তো জানে যে এখানে আসল কালপ্রিট কে। আমার বন্ধু সহ বাকি 35 জন প্লেয়ার আমার জন্যই মারা গেছে। নিজে নিজে এগুলো চিন্তা করে অনেক অনুতপ্ত হয়ে যায় গিহুন, আর নিজের গলায় নিজেই ছুরি ঢুকাতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে পিঙ্ক সোলজাররা এবং ওকে নিজে নিজে মরতে বাধা দেয়। সাথে সাথে ওর মাথা মেরে ওকে সেন্সলেসও করে ফেলে। ওরা কোনোভাবেই গিহুনকে মরতে দেবে না।
এরপর কয়েকজন সোলজার এসে এলিমিনেট হওয়া প্লেয়ারদেরকে মারতে শুরু করে। কিছুক্ষণ পরেই দেখা যায় এরা আসলে ভিআইপি। ওরা গেম দেখে অনেক মজা পেয়েছে, কিন্তু এবার গেমে এসে যে মজাটা পেলো এত মজা কখনো পায়নি। কিছুক্ষণের মধ্যেই জিতে যাওয়া বাকি প্লেয়ারগুলো চলে আসে প্লেয়ার রুমের মধ্যে। অন্যদিকে নয়েল প্লেয়ার 246কে একটা পিং রেস পরিয়ে নেয়। তারপর ওরা দুজনেই বেরিয়ে যায় অপারেশন থিয়েটার থেকে। 246 কোনোভাবেই বুঝতে পারছিল না যে কেন সে তাকে বাঁচাচ্ছে। ওকে জিজ্ঞেস করলেও সে কিছুই বলে না, সাথে বলে তোমার যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে আমি যা যা করতে বলবো তুমি সেটাই করবে। কিছুক্ষণের মধ্যে প্লেয়ার রুমের মধ্যে চলে আসে পিঙ্ক সোলজাররা। সেখানে এসে ম্যানেজারটা বলে 4 নাম্বার গেমে টোটাল 35 জন মারা গেছে, এখন এই রুমের মধ্যে আর মাত্র 25 জন প্লেয়ার বাকি। এর জন্য টাকার পরিমাণ হয়ে গেছে 43.1 বিলিয়ন। আর এখন যদি খেলাটা তোমরা বন্ধ দাও তাহলে প্রত্যেকটা প্লেয়ার পাবে 1.7 বিলিয়ন করে। এর পরবর্তী গেমটা খেলা হবে কিনা সেটার জন্য শুরু হবে ভোটিং। সামনের গেমটা খেলবে কি খেলবে না এটা প্লেয়ারদের উপরই। অন্যদিকে দেখা যায় উসং কল করে জুনহোকে। আমি ক্যাপ্টেন পার্কের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি। ক্যাপ্টেন পার্ক যে ঠিকানাটা দিয়েছে সেখানে কেউই তাকে চেনে না। ক্যাপ্টেন পার্ক নিজের সম্পর্কে যা যা বলেছিল সব মিথ্যে কথা। এর জন্য আমি বলি কি তুমি ওর উপরে খুব করে নজর রেখো। আর আমি এদিকে আরো একটু খোঁজ খবর লাগিয়ে দেখি যে কোনো কিছু পাই কিনা। এদিকে প্লেয়ার লবির মধ্যে চলছিল ভোটিং। কেউ ভোট দিচ্ছিল এক্সে তো কেউ ওতে। এমন করতে করতে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় ভোটিং। এবার 25 জন প্লেয়ারের মধ্যে 16 জন নেক্সট গেমটা খেলতে চায়, এই জন্য তারা ওতে ভোট দেয়। তারপরই ম্যানেজার জানিয়ে দেয় যে আগামীকালকে সকালবেলাতে নেক্সট গেমটা শুরু হবে। অন্যদিকে উপরে ভিআইপিরা প্লেয়ারদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিল। সাথে ওরা এটাও বলা বলি করছিল যে খেলা দেখে যতটুকু মজা পাওয়া যায় তার থেকে খেললে আরো বেশি মজা। আসলে প্র্যাকটিক্যাল সবসময় ভালোই হয়। এদিকে চিফকে কল করে কেউ জানা অপারেশন থিয়েটারের মধ্যে সবাইকে মেরে ফেলা হয়েছে। নাম্বার 16 সেখানে উপস্থিত ছিল না, হয়তোবা নাম্বার 16 মানে সেখানকার ডাক্তার সবাইকে হত্যা করেছে। আসলে সেই রুমের মধ্যে যা ঘটেছিল, নয়েল সেই ডাক্তারটিকে মেরে প্লেয়ার 246-এর ড্রেসটা পরিয়ে দেয়, আর সোলজার 16-এর ড্রেসটা পরিয়ে দিয়েছিল প্লেয়ার 246-কে। নয়েল প্লেয়ার 246-কে 16-এর রুমের চাবিটা দেয় এবং সেখানে গিয়ে বিশ্রাম করতে বলে। সাথে তাকে সতর্ক করে দেয় রুমের মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, তো যা কিছুই করবে একটু সাবধানে। তখন প্লেয়ার 246 চলে যায় 16-এর রুমের মধ্যে। ঠিক ওই সময় চিপ চলে আসে অপারেটিং রুমে আর জানতে পারে সোলজার 16 তার রুমেই আসে, মানে কিছু একটা তো গন্ডগোল আসেই। অন্যদিকে বোট নিয়ে ঘুরতে ঘুরতে জুনহো ড্রোনের সাহায্য নিয়ে একটা আইল্যান্ড খুঁজে পায়। তখন তার মনে পড়ে যায় যে সে এই আইল্যান্ডে এসেছিল, এই জন্য সে ক্যাপ্টেন পার্ককে বলে দেয় যে আইল্যান্ডের একটু কাছে যাওয়ার জন্য। এদিকে চিফ অন্য সোলজারদেরকে বলে দেয় যে যখন লাইট বন্ধ হয়ে যাবে তখন সোলজার 16-কে আমার কাছে নিয়ে আসবা, সাথে নাম্বার 11 কোথায় আছে এটাও আমাকে জানাবে। ঠিক তখনই দেখা যায় পেছন থেকে নয়েল ওর দিকে বন্দুক তাক করে। এটা দেখে চিফ তো অনেক ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তখন নয়েল বলে যে তেমন কিছু না, শুধু আগামীকালকে আমাকে এবং নাম্বার 16-কে আইল্যান্ড থেকে চলে যেতে দিতে হবে। চিফ কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তারপর সে রাজি হয়ে যায়। অন্যদিকে জুনহো আইল্যান্ডে এসে বুঝতে পারে যে এটাই সেই আইল্যান্ড, এখানেই সে গেমটা চলতে দেখেছিল। আর পালানোর সময় ফ্রন্টম্যান মানে তার ভাই তাকে গুলি করে ফেলে দিয়েছিল পানির মধ্যে। তবে আজকে সন্ধ্যা নেমে এসেছে, এর জন্য ওদেরকে ফিরে যেতে হবে। আগামীকালকে সকাল সকাল ওরা চলে আসবে এই আইল্যান্ডে এবং খোঁজ করবে যে গেমের আরিনাটা কোথায়। এদিকে দেখা যায় লবিতে রাতের বেলা প্লেয়ার 149 চলে আসে গিহনের কাছে। সেদিন যা কিছু হয়েছিল তার জন্য তুমি কিন্তু দায়ী নও, আসলে সবকিছু হয় পরিস্থিতির জন্য। তুমি তো এখানে থাকা সকল প্লেয়ারকেই বাঁচাতে চেয়েছিলে, কিন্তু সবসময় তো প্ল্যান মোতাবেক আর কাজ হয় না। আজকে যেমন আমার নিজের হাতে আমার নিজের ছেলেকেই মারতে হয়েছে। ওনার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় গিহন। তখন প্লেয়ার 149 বারবারই বলছিল যে আর যাই হোক তুমি জুনহিয়ার তার বাচ্চাকে এখান থেকে বের করো ভালোভাবে। অনেক কান্না এবং কাকুতিমিনতি করতে থাকে প্লেয়ার 149, কিন্তু সে এমনটা কেন বলছে এটা কিছুই বুঝে উঠতে পারে না গিহুন। পরদিন সকালবেলাতেই দেখা যায় সোলজাররা লবিতে একটা কফিন নিয়ে আসে। আসলে যদি কেউ মারা যায় তাহলে এই কফিনগুলো নিয়ে আসা হয়। তখন দেখা যায় প্লেয়ার 149 রাতের বেলাতে নিজে নিজেই মারা গেছে। এই ব্যাপারটা দেখে অনেক কষ্ট পেয়ে যায় গিহুন, আর জুনহি তো একদম কান্নায় ভেঙে পড়ে। একজন প্লেয়ার মারা যাওয়াতে গেমের প্রাইস মানি আরো বেড়ে যায়, আর প্রত্যেকটা প্লেয়ার এখন 1.8 বিলিয়ন করে পাবে। অন্যদিকে দেখা যায় একজন সোলজার চলে আসে অপারেশন রুমের মধ্যে। তারপর সে টেবিলের উপরে থাকা বডিটাকে স্ক্যান করে, দেখতে পায় এটা আসলে সোলজার নাম্বার 16, মানে ওই ডাক্তারটা। তার মানে এখন যে সোলজার 16-এর ড্রেস পরে আছে সে অন্য কেউ, আর নাম্বার 11 তাকে বাঁচাতে চাইছে। সাথে সাথে সেই সোলজারটা কল করে চিফকে এবং সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে উসোক ক্যাপ্টেন পার্কের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য যায় তার বাড়িতে। সেখানে সে দেওয়ালের মধ্যে সে কিছু ছবি দেখতে পায়। ক্যাপ্টেন পার্কের সাথে আগের সেলসম্যানের একটা ছবি দেখতে পায়। এটা দেখেই সে বুঝে যায় যে এই গেমের সাথে কোনো না কোনো সম্পর্ক তো ক্যাপ্টেন পার্কের আছেই। ঠিক তখনই সেখানে চলে আসে একটা কুকুর এবং উসোকের উপর অ্যাটাক করে বসে।
সাথে সাথে ইউসুফ গুলি করে মেরে ফেলে সেই কুকুরটাকে। তারপর পরে সে খোঁজাখুঁজি করতে করতে দেখতে পায় একটা জায়গায় অনেকগুলো টাকা, সাথে একটা ব্যাগের মধ্যে দেখতে পায় সেই পিঙ্ক কালারের সোলজারের ড্রেস, আর একটা মাস্কও আসে সেখানে। ঠিক তখনই সেখানে চলে আসে পুলিশ। মূলত এই বাড়ির প্রতিবেশীরা ধারণা করেছিল যে হয়তো এই বাড়িতে চুরি হচ্ছে, এই জন্যই তারা পুলিশকে কল করেছিল। সাথে সাথেই পুলিশ এসে ইউসুফকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে পরদিন সকালবেলাতে শুরু হয়ে যায় পরবর্তী গেম। ভিআইপিরা এক একজন প্লেয়ারের ওপরে বাজি ধরে, তারা এক একজন এক এক প্লেয়ারের ওপর বাজি লাগায়। সেখানে থাকা এক ভিআইপি বলতে থাকে, আমি নেশার ঘরে ভুলে জুনহির ওপরে বাজি লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আমার পুরো টাকাটাই জলে পড়ে গেল। তারপর পরই হোস্ট রিভিল করে নেক্সট গেম। এটা ছিল স্কিপিং গেম। ভিআইপি 3 যে জুনির উপর বাজি লাগিয়েছিল সে বলে জুনি তো এখনই হাঁটতে পারছে না, সেই গেমে তাহলে কিভাবে জিততে পারবে, আমার বাজির টাকা শুধু শুধুই নষ্ট হয়ে গেল। তখন পাশ থেকে অন্যজন ভিআইপি বলে ওঠে, আমার কাছে একটা বুদ্ধি আছে, আচ্ছা ওর যে বাচ্চা হয়েছে তাকেও কিন্তু আমরা এই খেলায় অংশগ্রহণ করাতে পারি, আর বাচ্চাটাকে এই গেমে জিততে হবে, যদি সে জিততে না পারে তাহলে তাকেও মরতে হবে। আর একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, তাই জুনিয়া হয়তোবা তার সন্তানকে বাঁচানোর জন্য জিতে যাবে গেমে। প্লেয়াররা যখন গেম এরিনা এসে পৌঁছে তখন বুঝতে পারে এটা আসলে মৃত্যুর কুয়া। এই ব্রিজটা এতটাই উঁচু ছিল যে এখান থেকে পড়ে গেলে কারোর আর বাঁচার আশা নেই। সেই ব্রিজটার দুই পাশে ছিল দুইটা দল, আর তাদের হাতে ছিল বিশাল আকারের একটা দড়ি। কিছুক্ষণের মধ্যেই ওদের হাতে থাকা সেই দড়িটা ঘুরতে শুরু করে। এই গেমের রুলস হচ্ছে প্লেয়ারদেরকে এই চিকন ব্রিজটার ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে, যেন দড়ি তাদেরকে আঘাত না করতে পারে, আর তাদের শরীর যদি দড়ির সাথে লেগে যায় তাহলে তারা এরুমেট হয়ে যাবে। জুনহির পায়ের অবস্থা আস্তে আস্তে আরো খারাপের দিকেই যেতে থাকে। তখন গিহুন বলে, বাচ্চাটাকে এই পাশে রেখেই আমরা গেমটা শেষ করে আসব, জিতে যাওয়ার পরে আবারও ফিরে এসে ওকে নিয়ে যাব। ওরা বাচ্চাটাকে এখানে রেখে খেলতে যাবে, ঠিক এমন সময় সেখানে চলে আসে একজন সোলজার। খেলার সময় শেষ হয়ে যাওয়ার পরে এই পাশে যেই থাকুক না কেন তাকে মরতে হবে। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে বাচ্চাটা যদি এ পাশে থেকে যায় তাহলে ওকেও মরতে হবে। এই কথাটা শুনে গিহুনের মাথায় রক্ত উঠেছে এবং সে অনেক রেগে যায়। এই গেমে বাচ্চাটার কি কাজ? তবে সোলজাররা বাচ্চাদের দিকে বন্দুক তাক করে বলে যে এটাই এই গেমের নিয়ম, মন চাইলে খেলো আর না চাইলে বাদ দাও। ঠিক তখনই জুনহি বলে ওঠে যে আপনি প্লিজ আমার বাচ্চাটাকে নিয়ে ওপারে চলে যান। কি করবে গিহুন কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপরে ওর গায়ে থাকা জ্যাকেটটা খুলে বাচ্চাটাকে তার বুকের সাথে বেঁধে নেয়। আমি বাচ্চাটাকে ওপারে রেখে আবার চলে আসবো তোমাকে নেওয়ার জন্য। শুরু হয়ে যায় ওদের সময়। এই খেলাটা এতটাই ভয়ঙ্কর যে কেউই সাহস করছিল না সামনে যাওয়ার জন্য। তো গেমটা শুরু করার জন্য মিনসুক একটা কাণ্ড করে বসে। প্লেয়ার 124কে সেই ট্যাবলেটের চেনটা দেখিয়ে বলে যে এই দেখ, এটা কি তোর লাগবে? এটা দেখে কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলে প্লেয়ার 124, কারণ ওই ট্যাবলেটগুলো না খেয়ে তার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। ঠিক তখনই মিনসু সেই চেনটাকে ছুঁড়ে মারে ওই ব্রিজটার মধ্যে, আর প্লেয়ার 124 সাথে সাথে যেতে থাকে ওই চেনটাকে নেওয়ার জন্য। অনেক কষ্টে মষ্টে সে চেনটার কাছে পৌঁছায়, তবে লকেটটা খুলে দেখতে পায় তার মধ্যে আর একটা ট্যাবলেটও নেই। সে অবাক হয়ে চেয়ে থাকে ওইদিকে, আর কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে যেই না অন্যমনস্ক হয়েছে সাথে সাথে দড়িটা এসে ওর গায়ে লেগে পড়ে যায়ও, মারা যায় প্লেয়ার 124। এর পরপরই দেখা যায় গিহুন সেই বাচ্চাটাকে নিয়ে ব্রিজটা পার হতে শুরু করে। সে খুব সুন্দরভাবে ব্রিজটা পার করতে থাকে। গিহুন তো হারার পাত্র নয়, এই গেমে সে কখনোই হারবে না। কিছুক্ষণের মধ্যেই গিহুন সেই ব্রিজটা পার করতে সক্ষম হয়। গেমের সময় আর মাত্র 12 মিনিট রয়েছে। গিহুন বাচ্চাটাকে রেখে জুনহিকে বলে, আমি তোমার জন্য আবারও ফিরে আসবো, তুমি চিন্তা করো না। এর মধ্যেই সে খেয়াল করে দেখতে পায় প্লেয়ার 96 সেখানে চলে এসেছে। সাথে অন্য প্লেয়াররাও এক এক করে ব্রিজ পাড়ি দিতে শুরু করে। প্লেয়ার 96 অন্যদেরকে এই পাশে আসার জন্য মোটিভেট করতে থাকে, কিন্তু যখন একজন প্লেয়ার এই প্রান্তে চলে আসে ঠিক তখনই প্লেয়ার 96 ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই ব্যাপারটা দেখে তো অবাক হয়ে যায় গিহুন, আর বলে তুমি এমন কাজ কেন করছো? তখন প্লেয়ার 96 হাসতে হাসতে বলে, এটাই তো গেমের নিয়ম, প্লেয়ার যত কম হবে টাকার পরিমাণ তত বাড়বে। তো এখন আমি এখানে দাঁড়িয়ে থেকে সবাইকে নিচে ফেলে দেব, তাহলে আমরা দুজনেই জিতে যাব, আর তারপরে গেমটা শেষ করে বাকি টাকাগুলো আমরা ভাগাভাগি করে নিয়ে চলে যাব এখান থেকে। নাম্বার 96 বলে, মানুষ যত মারা যাবে আমাদের তো ততই লাভ। ওর মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায় গিহুন, আর বারবার ওকে এমনটা করতে বারণ করে, কিন্তু কোনো কথাই শুনছিল না নাম্বার 96। তখন গিহুন ওকে থ্রেট দেয়, যদি তুই ওখান থেকে না সরিস তাহলে তোকে আমি ধাক্কা দিয়ে দেব। তখন অনেক ভয় পেয়ে সরে যায় নাম্বার 96। এর মধ্যেই কয়েকজন দুর্বল হয়ে পড়ে, কারণ অনেকক্ষণ ধরে ওরা লাগাতার লাফালাফি করছিল। তারপর যখন নাম্বার 96 সরে যায় তখন কয়েকজন আস্তে আস্তে পার করে ব্রিজটা। এদিকে লি এসে জুনহিকে বলে ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু জুনহি তার পা দেখিয়ে বলে আমি কিভাবে লাফ দিব, এই পা নিয়ে তো আমার কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এই জন্য অন্য কোনো উপায় না থাকায় লি ওকে রেখেই ব্রিজে উঠে যায়। আস্তে আস্তে পার করে ব্রিজটা, আর মাত্র 1 মিনিট বাকি। তখনই গিহুন যেতে চায় জুনহিকে বাঁচানোর জন্য, তবে জুনহি জানায় আমার এই পা নিয়ে আমি কোনোভাবেই যেতে পারবো না ব্রিজটা, এই জন্য এখন থেকে আমার বাঁচার দায়িত্ব আপনার।
এটা বলে ট্র্যাকের উপরে যায়, সাথে সাথে দড়ির বাড়ি খেয়ে নিচে পড়ে মারা যায় জুনহি। অন্যদিকে দেখা যায় নাম্বার 11 ও 16 সোলজার আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছিল। আসলে ওরা চিফের সাথে ডিল করেছিল এই ব্যাপারটা নিয়ে। তবে চিফ তার কয়েকজন সোলজারকে বলে দেয় ওদের মেরে দেওয়ার জন্য। ওদের দুজনকে তো একটা বোর্ড দিয়েছিল চিফ, তবে সেটাতে লাগানো ছিল একটা ট্র্যাকার। এদিকে প্লেয়ার রুমে এখন মাত্র 8 জন বেঁচে ছিল, তবে বাচ্চাটাকে নিয়ে মোট 9 জন। ওপরে বসে থাকা ভিআইপিরা বাচ্চাটাকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। এই গেমকে আরো রোমাঞ্চকর বানানোর জন্য বাচ্চাটাকে প্লেয়ার বানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে তার মায়ের নাম্বার দেওয়া হয়, মানে নাম্বার 222। তবে ভিআইপিদের মনে একটা শঙ্কা আছে, এখন তোরা অনেক করে টাকা পাবে যদি গেমার না খেলে ওরা। কিন্তু ফ্রন্টম্যান বলে আমি এমন একটা কাজ করব যে ওরা কোনোভাবেই গেমটা ক্যান্সেল করতে পারবে না। লোভ আসলে খুবই খারাপ একটা জিনিস। তারপর পরে পিঙ্ক সোলজাররা চলে আসে প্লেয়ার রুমে, আর জানা এখন মাত্র 9 জন প্লেয়ার বাকি আছে। তো জন প্রতি 31 কোটি করে পাবে তোমরা যদি গেমটা আর না খেলতে চাও। এই কথাটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর বলে এই 9 নাম্বার প্লেয়ার আবার কে? এখানে তো আমরা মাত্র 8 জনই আসি। তখন সোলজার বলে ওই বাচ্চাটা হলো 9 নাম্বার প্লেয়ার। এই কথাটা শুনে সবাই অনেক রেগে যায় আর বলতে থাকে এটা তো আনফেয়ার, আমরা জানের ওপর খেলে এখানে পর্যন্ত এসেছি, আর এই বাচ্চাটা কি করেছে যে ওকেও আমাদের বরাবর করা হচ্ছে? তাহলে সে কেন আমাদের ভাগের টাকা নিবে? এগুলো বললে অনেক রাগান্বিত হয়ে যায় বাচ্চাটাকে মারার জন্য। তবে সোলজারগুলো ওদেরকে থামায় আর বলে নতুন একটা রুলস করা হয়েছে, গেমের বাইরে কেউ কাউকে মারতে পারবে না, আর যদি এমন কিছু ঘটে তবে তাদেরকেও মরতে হবে। এটা শুনে ওই রাগান্বিত লোকের আর মারে না বাচ্চাটাকে। ফাইনাল গেম খেলা হবে কিনা সেটার জন্য ভোট করা হবে। তবে তার আগে স্পেশাল একটা ডিনারের আয়োজন করা হয়েছে, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিতে বলে সবাইকে। সাথে প্রত্যেককেই একটা করে বক্স দেয়, ওটার মধ্যেই ছিল ওদের স্পেশাল কাপড় চোপড়। অন্যদিকে পুলিশ স্টেশনে উসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেখানে উসক বারবার স্কুইড গেম সম্পর্কে বলতে থাকে পুলিশদের, কিন্তু কেউই বিশ্বাস করে না ওর কথা। পুলিশ এবং উসকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হঠাৎ করে এক পুলিশ অফিসার কল করে ক্যাপ্টেন পার্ককে সবকিছু খুলে বলে তার ঘরে একজন চুরি করেছিল, তাকে ধরেও ফেলা হয়েছে। তখন ক্যাপ্টেন জিজ্ঞাসা করে আচ্ছা কে চুরি করেছিল, ওর নাম কি জানা গেছে? তখন পুলিশ অফিসারটা জানায় ওর নাম উসক। এটা শুনে ক্যাপ্টেন বুঝে যায় যে উসক সবকিছু জেনে গেছে। তার আর বুঝতে বাকি থাকে না যে খুব তাড়াতাড়ি হয়তোবা জুনহো সবকিছু জেনে যাবে। এদিকে উসক পুলিশকে বলে যে তার লয়ারকে কল করবে সে। তারপর পুলিশ অফিসারটা যখন তার কাছে ফোনটা ধরে তখন খপ করে ফোনটা নিয়ে মারে এক দৌড়। সাথে সাথে সে কল লাগায় জুনহোকে। এখানে যা যা ঘটেছিল সবকিছুই খুলে বলে জুনহোকে। ক্যাপ্টেন পার্কি যে আসলে কালপ্রিট এটাও বলে। ঠিক ওই সময় ক্যাপ্টেন কল দেয় ফ্রন্টম্যানকে এবং সবকিছু খুলে বলে যে ওদের ব্যাপারে সবকিছু জেনে গেছে জুনহা। তাহলে এখন সে কি করবে? তখন ফ্রন্টম্যান বলে দেয় যে সবাইকে মেরে ফেলো তুমি। যতক্ষণে জুনহো এসব কাহিনী জানতে পারে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ক্যাপ্টেন পার্ক কলটা কেটে একটা বন্দুক হাতে করে নিয়ে যায় সেই বোটে এবং মারতে শুরু করে সেখানে থাকা সবাইকে। কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেন পার্ক বোটে থাকা সবাইকে মেরে ফেলে। তারপর পরই জুনহো সেখানে চলে আসে আর একটা তীর মেরে দেয় ক্যাপ্টেনের বুকের মধ্যে। তারপর ওকে জিজ্ঞাসাবাদ শুরু করে ওই আইল্যান্ডটা কোথায়, তুমি কি কি জানো সবকিছু আমাকে খুলে বলো। তবে কিছুই বলে না ক্যাপ্টেন পার্ক, আর মারা যায় ওভাবেই। সেই বোটে থাকা একজনকে বাঁচিয়ে নিয়েছিল জুনহো, আর ক্যাপ্টেনের রুমে খোঁজাখুঁজি চালাতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা ম্যাপ খুঁজে পায় জুনহো, সেটাতে একটা আইল্যান্ড মার্ক করা। ক্যাপ্টেন একদিন বলেছিল যে ওখানে কিছুই নেই। এই ব্যাপারটা মনে পড়ে জুনহো বুঝে যায় যে ওখানেই হয়তোবা আছে গেম এরিনাটা। তো এই জন্য ওরা ওই সাথীটাকে নিয়ে ওইদিকেই রওনা হয় জুনহো। এদিকে ভোটের আগে সবাইকে অনেক সুন্দর খাবার দাবার দেওয়া হয়। এই জায়গায় আসার পর থেকে এত ভালো খাবার তারা কখনোই খায়নি, এই জন্য সবাই খুব মজা করে খেতে শুরু করে। তারপর ওদের সামনে গেম সম্পর্কে কিছুটা তথ্য দেওয়া হয়। তোমরা যদি চাও তবে এখনই ডিসাইড করতে পারবে যে সামনের গেমে কাকে কাকে অ্যালুমিনেট করবে তোমরা। মিনিমাম 3 জনকে তোমরা আগে অ্যালুমিনেট করার সিদ্ধান্ত নিতে পারবে। এই জায়গাটা একটা টিমের মতো হয়ে গিয়েছিল যারা তখন ওই বাচ্চাটাকে মারতে গিয়েছিল। ওরা সবাই মিলে ডিসাইড করে যে গিহুনার বাচ্চাটাকে তো ওরা মারবেই, 3 নাম্বার যে কে হবে সেটা ওরা পরে ডিসাইড করবে। খাওয়া দাওয়া শেষ করে এবার ভোট দেওয়ার পালা। বাচ্চা তো ভোট দিতে পারবে না, তো গিহুনার সবসময় ভয়ে ভয়ে থাকা মিনসু এক্স দাবায়, আর বাকি 6 জন দাবায়ও। ভোটিংটা শেষ হওয়াতে ওদের 3 নাম্বার টার্গেটটাকেও পেয়ে যায়, সেটা হলো মিনসু। কাল সকালবেলাতে গেমটা স্টার্ট হবে, এই জন্য সবাই খুব করে খাওয়া দাওয়া করে নেয়, সাথে নেশাও করে আর গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নোল আর নাম্বার 246 বোটে করে যেতে থাকে। তখনই চিপ কল দেয় ওদেরকে। আমি জানি যে নাম্বার 16 এর ড্রেস পরে আসে প্লেয়ার 246, ওর সম্পর্কে আমি সবকিছুই জানি, ওর বাড়ি কোথায় আর ওর মেয়েও বা কোথায় আসে। আর এই বোটটা নিয়ে তোমরা খুব একটা দূরে যেতে পারবে না, এজন্য ওকে নিয়ে তুমি ফিরে আসো, এটাই তোমাদের ভালো হবে। তা না হলে নাম্বার 246 এর সাথে সাথে তার মেয়েকেও মরতে হবে। এটা শুনে সাথে সাথেই বোটটা ঘুরিয়ে নেয় নোল। আইল্যান্ডে গিয়ে সে নেমে যায় এবং নাম্বার 246 কে বলে তুমি চলে যাও এখান থেকে।
তারপর পরই নোল এসে ভেন্টিলেশনের রাস্তা দিয়ে ঢুকে যায় আইল্যান্ডের মধ্যে। তবে যেহেতু নাম্বার 246 বোটটা নিয়ে যাচ্ছিল এর জন্য ট্যাকারের মুভমেন্ট হচ্ছিল। এটা দেখে চিপ ও লোকদেরকে বলে দেয় যে ওটাকে ফলো করার জন্য। এদিকে সবাই মিলে তো এটা ডিসাইড করে নিয়েই ছিল যে গিহুন বাচ্চা আর মিনসুককে মেরে ফেলবে। রাতের বেলাতে সবাই ঘুমিয়ে পড়ে, তবে জেগেই ছিল গিহুন। ঠিক তখন একটা সোলজার এসে বলে যে ফ্রন্টম্যান তোমাকে ডেকেছে। তারপর গিহুন চলে আসে ফ্রন্টম্যানের সাথে দেখা করার জন্য। তখন ফ্রন্টম্যান একটা চাকু ধরিয়ে দেয় গিহুনকে আর বলে ওরা তো কালকে তোমাকে আর বাচ্চাটাকে শিওর মেরে ফেলবে, তো তুমি এই চাকুটা নিয়ে গিয়ে এখনই ওদেরকে মেরে দাও। ওরা নেশায় থাকা কিছুই বুঝে উঠতে পারবে না, শুধু এবং শুধুমাত্র তাহলে তুমি এবং বাচ্চাটা বাঁচতে পারবে। এটা বলতে বলতে নিজের চেহারাটা দেখায় ফ্রন্টম্যান। ওকে দেখে তো শক খেয়ে যায় গিহুন, সাথে অনেক রাগান্বিতও হয়, এমনকি চাকুটা নিয়ে ওকে মারতেও যায়। তবে কি যেন চিন্তা করে আর ওকে মারে না। তখন ফ্রন্টম্যান বলে চাইলে তুমি আমাকে মেরেও ফেলতে পারো, তোমাকে কেউই বাধা দিবে না, আর এখানে সিসিটিভি ক্যামেরাও নাই যে কেউ তোমাকে দেখতে পাবে। কিন্তু তুমি যাই করো না কেন এই গেমটা কোনো মূল্যেই থামবে না। আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে আমার জায়গায় অন্য কেউ আসবে, তবে গেম চলমান থাকবেই। তো এই জন্য তোমারও বাচ্চাটার যান বাঁচানোর জন্য একটা তোমাকে আমি সুযোগ দিলাম, লবিতে ফিরে যাও আর ওদেরকে মেরে দাও। তারপর পরে গিহুন চলে আসে হল রুমে, চাকুটা নিয়ে বুড়াটার গলায় ঠেকায়, কিন্তু ওকে মারতে পারে না। ওই সময়টাতে ফ্রন্টম্যান নিজের একটা কথা মনে করে, সেও একবার এই গেমটা খেলেছিল আর ফাইনাল পর্যন্ত এসেছিল, আর তখনকার ফ্রন্টম্যান ওকেও এই একই অফারই দিয়েছিল। তখন সে বাকি সবাইকে মেরে দিয়েছিল ফাইনাল গেমের আগের রাতেই, আর সে ম্যাচটা জিতে গিয়েছিল। তবে গিহুন কাউকেই মারতে পারে না। এটা দেখে ফ্রন্টম্যান বুঝেছে যে গিহুন ওর মতো না। ততক্ষণে ফ্রন্টম্যানের কাছে খবর চলে আসে, সে জেনে যায় জুনহো এখনো বেঁচে আছে। এই জন্য সে কল দেয় বোটে আর জুনহোকে আইল্যান্ডে খোঁজা বাদ দিয়ে চলে যেতে বলে। কিন্তু জুনহো বলে আমি তোমাকে খুঁজে বের করেই ছাড়বো। এগুলো শুনে ফ্রন্টম্যান ওকে থ্রেট দেয় যে এবার যদি তুই আসিস তাহলে তুই আর জীবিত ফিরতে পারবি না, তোকে মরতে হবে। এদিকে নোল চিফের রুমে পৌঁছে যায় আর তার দিকে বন্দুকটা তাক করে, আর প্লেয়ার 246-এর সকল ডিটেলস ডিলিট করে দিতে বলে সার্ভার থেকে। অন্য কোনো উপায় না থাকায় চিপকে কাজটা করতেই হয়। তখন সে জানে আরো একটা জায়গায় এগুলোর হার্ড কপি আছে, সেটা হলো ফ্রন্টম্যানের রুম, আর সেখানে ফ্রন্টম্যান বাদে শুধু চিপকি যেতে পারে। তো লোন ডিসাইড করে নেয় যে চিপকে নিয়েই যাবে ওইখানে। এদিকে দেখা যায় গেমটা শুরু হতে চলেছে, সকল প্লেয়ারদেরকে গেম এরিনাতে আনা হয়। ওখানে 3টা আলাদা আলাদা টাওয়ার আসে, ওদেরকে চতুর্ভুজটায় দাঁড়াতে বলা হয়। সবাই সেখানে গেলে গেমের রুলসটা জানায় ফ্রন্টম্যান। সামনে টাওয়ারে যেতে হলে কমপক্ষে একজন প্লেয়ারকে মরতে হবে, তো পুরো গেমটা জেতার জন্য 3জন প্লেয়ারকে মারতে হবে। প্রথম টাওয়ার থেকে দ্বিতীয় টাওয়ারে যাওয়ার জন্য একজনকে মারতে হবে, দ্বিতীয় টাওয়ার থেকে তৃতীয় টাওয়ারে যাওয়ার জন্য আরেকজনকে মারতে হবে, আর তৃতীয় টাওয়ার থেকে ফিনিশ লাইন পর্যন্ত যেতে আরেকজনকে মারতে হবে। টোটাল 3জন। এরপর যতজনই বেঁচে যাবে সবাই হবে উইনার। তবে কাউকে এলিমিনেট করার আগে টাওয়ারের মাঝখানে থাকা সুইচটা প্রেস করতে হবে, তাহলে এলিমিনেশনটা ভ্যালিড হবে। আর যদি সুইচটা প্রেস না করেই কাউকে মারা হয় তাহলে সেটা ভ্যালিড হবে না। সুইচটা দাবানোর 15 মিনিটের মধ্যে কমপক্ষে একজনকে মরতে হবে, না হলে সবাই একসাথে মারা পড়বে। গিহুন প্রথমেই একটা কোণায় চলে যায়, কারণ সে জানতো যে তাকে এবং বাচ্চাকে টার্গেট করবে বাকি সবাই মিলে। ওরা সবাই এটা নিয়ে ডিসকাশন করতে থাকে যে প্রথমে কাকে মারা যায়। এদিকে নোল আর চিফ লিফট দিয়ে ফ্রন্টম্যানের রুমের দিকে যাচ্ছিল, তখনই চিফ ফাইট করতে শুরু করে। দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারামারি। এক পর্যায়ে চিফ ধরাশায়ী করে ফেলে নুলকে, তারপর চলে আসে ফ্রন্টম্যানের রুমে। তখন গেমটা স্টার্ট হয়ে গিয়েছিল। সেটা দেখতে দেখতেই কথা বলছিল যে নোল এমনটা কেন করছে। এক পর্যায়ে নোল লিফটের দিকেই যেতে থাকে হামাগুড়ি দিয়ে, কারণ সেখানেই ছিল ওর বন্দুকটা, আর চিপ ওর পেছন পেছনে চাকু হাতে আসছিল, কারণ লিফট তো মাস্ক ছাড়া খোলে না। কিন্তু ভাগ্যবশত লিফটের দরজা খুলে যায়। তখন লোন বন্দুক নিয়ে ঝাঁঝরা করে দেয় চিপকে। এদিকে গেম এরিনাতে সবাই মিলে ডিসাইড করে যে প্রথমে গিহুনকে মারা হবে। তবে গিহুন বাচ্চাটা আটসাট করে ধরেছিল, কোনোভাবেই ছাড়ছিল না বাচ্চাটাকে। তখন একজন বলে ওঠে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিলেই তো হয়, কিন্তু অন্যজন বলে তাহলে পরের টাওয়ারে কে মরবে, তুই কি মরবি? তখন তো একজন শর্ট হয়ে যাবে। ঠিক তখনই লির নজর পড়ে মিনসুর দিকে, আর তাকেই প্রথমে মারতে চায়। তখন লি মাঝে থাকা লাঠিটা নিয়ে মিনসুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর জিতে যায় এই রাউন্ডটা। এই লাঠি এখানে কেন দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারে ওরা। তখন পরের টাওয়ারে যাওয়ার জন্য একটা ব্রিজ বের হয়ে আসে, সেটা দিয়েই সবাই চলে আসে 2 নাম্বার টাওয়ারে। অন্যদিকে দেখা যায় লোন চলে আসে ডেটাবেস রুমে, আর প্লেয়ার 246-এর ডেটাটা সরিয়ে দেয়, তারপর নিজের ডেটা খুঁজতে শুরু করে। গেম এরিনাতে 2 নাম্বার টাওয়ারে এসেও ঝামেলায় পড়ে যায় ওরা সবাই। গিহুনকে কিভাবে ওই বাচ্চার থেকে আলাদা করবে। অনেক চিন্তা ভাবনার পরে একজন ওই লাঠিটা নিয়ে যায় গিহুনকে ভয় দেখানোর জন্য। তখন গিহুন উল্টো ওকেই ভয় দেখায়, এখন আমাদের দুজনকেই তো তোর ফেলে দিবি তাই না, তাহলে তৃতীয় টাওয়ারে গিয়ে তোকে যে মারবে না এটার কি গ্যারান্টি আসছে। এটা শুনে লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সরে যায়।
তারপর সবাই মিলে একটা বুদ্ধি আটে আর তাদের সবার কোডগুলো এক জায়গায় করে একটা রশি বানায়। সেটা ধরে একজন চায় গিহুনের থেকে বাচ্চাটা নেওয়ার জন্য। ঠিক তখনই গিহুন নিজের পকেট থেকে চাকুটা বের করে ওকে ভয় দেখায়। পরে কোডের দড়িটাও কেটে দেয়। এটাতে লোকটা একা হয়ে পড়ে। সাথে সাথে লি পেছন থেকে লাঠিটা দিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর গিহুনকে বলে, আমি তোমার টিমে। এটাতে সবাই শক খেয়ে যায়, এমনকি গিহুন নিজেও। সে লির কথা কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। তখনই লি বলে দেয় যে এই বাচ্চাটা আমি এবং জুনহির, ওর বাবা আমিই। এটা শুনে তখন সবারই বিশ্বাস হয়ে যাওয়ার কথা, কারণ গেমটা শুরু হওয়ার পর থেকেই লি আর জুনহিকে সবাই অনেকবার একসাথে দেখেছিল। এটা রিভিল হতে ভিআইপিরা একটু হতবাক হয়। তবে ওদের কি, ওদের তো মজা পাওয়াটাই মেন। এ পর্যায়ে ওরা গিহুন আর বাচ্চাটার উপরে বাজি ধরতে থাকে। এদিকে পরের টাওয়ারে গিয়ে কাকে মারবে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তখন এই টিমের একজনকে ঘায়েল করে দেওয়ার সবাই মিলে। এবার একে টানতে টানতে নিয়ে যাবে পরের টাওয়ারটাতে। সেখানে থেকে একে ফেলে দিয়ে বাকি সবাই মিলে জিতে যাবে। ওরা এমনটা করছিল কারণ গিহুন আর লি দুজনের হাতেই ছিল হাতিয়ার। তবে গিহুন বলে যে না, এভাবে না, লটারি করা হোক, যে হারবে তাকেই ফেলা হবে, তাহলেই শুধুমাত্র হবে ফেয়ার গেম। এগুলো শুনে ওই তিনজনই অনেক রেগে যায় আর এদেরকে অ্যাটাক করে বসে। অনেকক্ষণ ওদের মধ্যে চলে হাতাহাতি। এক পর্যায়ে ওরা তিনজনই নিচে পড়ে মারা যায়। এখন জীবিত আছে গিহুন, লি, বাচ্চা আর ওই লোকটা। এতক্ষণ ওই লোকটা বুঝে গিয়েছিল যে তাকেই মরতে হবে পরের টাওয়ারে গিয়ে। এটার জন্য সে নিজেই মারা যায়, কারণ সে বলির পাঠা হতে চায় না। এবার জীবিত থাকলো গিহুন, লি আর শুধু বাচ্চাটা। ওদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার নাম্বার 246-কে অ্যাটাক করে সোলজাররা। তখনই সেখানে চলে আসে জুনহো আর সোলজারদেরকে মেরে ফেলে। তারপর এসে পৌঁছে 246-এর কাছে। তখন সবকিছু খুলে বলে 246। ওর মুখ থেকে পুরো কাহিনীটা শুনে জুনহো সবকিছু বুঝে যায় আর ওকে মারে না। এদিকে দ্বিতীয় টাওয়ার থেকে তৃতীয় টাওয়ারে চলে আসে লি। তারপর সে তার আসল রূপটা দেখায়। লাঠিটা সামনে এগিয়ে দিয়ে বলে, এটাতে বাচ্চা বাঁধিয়ে দাও আর তুমি ওই 2 নম্বর টাওয়ারেই থাকো। আসলে লি তৃতীয় টাওয়ারটা থেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে ফেলবে আর জিতে যাবে এই পুরো গেমটা। এইগুলো শুনে তো গিহুন অনেক রেগে যায়, কারণ এই বাচ্চাটার বাবা তো লি। আর কিভাবে সে নিজের বাচ্চাকেই মারতে পারে, তা আবার টাকার জন্য? যদি গিহুন আর বাচ্চাটা 5 মিনিটের মধ্যে ওই তৃতীয় নাম্বার টাওয়ারে না যায় তবে ওদের দুজনকেই মরে যেতে হবে। অন্যদিকে জুনহো আইল্যান্ডের দিকে যাচ্ছিল, তবে ওটা দেখে ফেলে ফ্রন্টম্যান রাডারের মাধ্যমে। সে বুঝে যায় যে এটা জুনহোই। তখন পুরো আইল্যান্ডটা ফাঁকা করতে বলে দেয় আর ভিআইপিদেরকে সরানোর জন্য একটা শিপ রেডি করতে বলে। ডাটা রুমের মধ্যে আগুন লাগিয়ে দেয় নোল। সব ডকুমেন্ট পুরো একদম ছাই হতে শুরু করে। এদিকে গিহুন বাচ্চাকে ব্রিজের ওপরেই রাখে। এটাতে লি বাচ্চাটাকে লাঠি দিয়ে নিতে থাকলে তখনই গিহুন লাফ দিয়ে চলে আসে 3 নাম্বার টাওয়ারে। এরপর শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। অনেকক্ষণ ফাইটটা চলার পরে এক পর্যায়ে দুজনেই টাওয়ার থেকে পড়তে থাকে। তখন গিহুন একটা রড ধরে ফেলে আর লি ধরে গিহুনের কোট, কিন্তু কোটটা ছিঁড়ে পড়ে মারা যায় লি। তবে গিহুন খেয়াল করে দেখে যে সুইচে চাপ দেওয়া হয়নি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে লির অ্যালুমিনেশনটা কাউন্ট হলো না। তো গেমটা জেতার জন্য এখন বাচ্চা বা গিহুন কাউকে একজনকে মরতে হবে। জুনহো অক্সিজেন নিয়ে ডুব দিয়ে চলে আসে আইল্যান্ডে। তখন ফ্রন্টম্যান দেখতে পায় কোস্ট গার্ডের শিপটা আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছে। আসলে জুনহো কোস্ট গার্ডকে আগে থেকেই খবর দিয়ে রেখেছিল। এদিকে গেম এরিনাতে গিহুন সুইচটা দাবায়। তারপর বাচ্চাকে কোলে নিয়ে গিহুন ফ্রন্টম্যান আর ভিআইপিদের দিকে তাকায় আর বলে, আমরা তোমাদের খেলনা নই, আমাদেরও মনুষ্যত্ব আছে। তোমরা আমাদেরকে যেভাবে চালাবে আমরা কি সেভাবে চলবো? কখনোই না। এটা বলে শেষবারের মতো বাচ্চাটাকে হাক করে নেয়। তারপর নিজেকে স্যাক্রিফাইস করে দেয় গিহুন। এটাতে গেম শেষ হয়ে যায় আর উইনার হয়ে যায় ছোট্ট বাচ্চাটা। এই ব্যাপারটা দেখে ভিআইপিরাও শক খেয়ে যায়। তারপর সেখান থেকে সকল ভিআইপিকে শিপে করে পাঠানো হয় আর ফ্রন্টম্যান ধামাকার টাইমার অন করে দেয়। আধা ঘন্টার মধ্যে পুরো আইল্যান্ডটাই ধ্বংস হয়ে যাবে। জুনহো উপরে এসে ব্যাপারটা দেখে শকড হয়ে যায়। তারপর ওর ভাইকে খুঁজতে বের হয়ে পড়ে। ঠিক ওই সময়টাতে ফ্রন্টম্যান গিহুনকে মরতে দেখে আর বাচ্চাটাকে নিয়ে যেতে থাকে। সাথে সাথেই সেখানে চলে আসে জুনহো আর ভাইকে দাঁড়াতে বলে, কিন্তু ওর কোনো কথা না শুনে ফ্রন্টম্যান বাচ্চাটাকে নিয়েই চলে যায়। তারপরই পুরো স্কুইড গেম টিম বড়সড় একটা জাহাজে করে আইল্যান্ডটা ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যে পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে যায়, যেখান থেকে নাম্বার 246 এবং নোল আগেই চলে গিয়েছিল। কেটে যায় 6 মাস। দেখা যায় প্লেয়ার 246 তার আগের কাজে মনোযোগ দিয়েছে। সে আসলে খুব ভালো আর্টিস্ট ছিল। ওর কাছে নিজের স্কেচটা বানাতে চলে আসে নোল। তবে নাম্বার 246 জানতো না যে তার জীবনটা বাঁচিয়েছিল এই মেয়েই। তখন ওদের মধ্যে অনেক কথোপকথন হয়। এক পর্যায়ে সেখানে নাম্বার 246-এর মেয়েও চলে আসে। দেখতে পায় ও এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। কিছুক্ষণ পরে নোলের ফোনে একটা দালালের কল আসে। ওই দালালটাকে নোল টাকা দিয়েছিল তার মেয়েকে নর্থ কোরিয়া থেকে বের করে আনার জন্য।
তখন দালালটা জানায় ওর মেয়ে এখন চায়নাতে। তো নোল চায়নার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জুনহো যায় উসককে জেল থেকে আনার জন্য, কারণ চুরি করার জন্য উসকের 6 মাসের সাজা হয়েছিল। জুনহো বাড়িতে গিয়ে দেখতে পায় ওর ঘরের মধ্যে কেউ বাচ্চাটাকে রেখে গিয়েছে, যে কিনা এই সিজনের উইনার। ওর পরনে ছিল স্কুইড গেমের জার্সি নাম্বার 222, সাথে একটা এটিএম কার্ড, যেটা চেক করে জুনহোর তো মাথায় নষ্ট হয়ে যায়। এটাতে ছিল 45.6 বিলিয়ন ওন। এই পুরো টাকাটাই ছিল ওই বাচ্চার নামে। এদিকে গিহুন যে হোটেলে আগের গেমে জেদা টাকাটা রেখেছিল, সেখানে কেউ একজন এসে টাকাগুলো নিয়েই চলে যায়। তার পরপরই ফ্রন্টম্যান চলে আসে আমেরিকাতে গিহুনের মেয়ের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে তাকে জানায় গিহুন আর বেঁচে নেই। এই কথাটা শুনে মেয়েটা অনেকটাই দুঃখী হয়। তারপর ফ্রন্টম্যান ওকে একটা বক্স ধরিয়ে দেয়, যেটাতে ছিল একটা এটিএম কার্ড ও গিহুনের 256 নাম্বার ড্রেস। এটার মানে ওই হোটেলের সব টাকাগুলো ফ্রন্টম্যানই নিয়ে গিয়েছিল। তারপরে কার্ডে ঢুকে কার্ডটা ওর মেয়েকে দিয়ে গেল। এখান থেকে চলে যাওয়ার সময় গিহুন গলির মধ্যে আরেকটা রিক্রুটারকে দেখতে পায়। ওরা ডাকচি খেলছিল। সেই রিক্রুটারটা অবাক চোখে চেয়েছিল ফ্রন্টম্যানের দিকে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে হয়তোবা সামনে স্কুইড গেম আমেরিকাও হবে, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় স্কুইড গেম সিজন 3। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।